আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সটেডুকেয়ার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মানারান জাওদাত, MBBS প্রথম বর্ষ, পাবনা মেডিকেল কলেজ। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি জীববিজ্ঞান পঞ্চম অধ্যায়, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ শ্বসন এবং শ্বাসক্রিয়া, এই অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের তৃতীয় লেকচারটা আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হবে গ্যাসীয় পরিবহন। তো গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় পরিবহন বলতে আমরা যে গ্যাসটা নেই প্রশ্বাসের সময় আর নিঃশ্বাসের সময় আমরা যে গ্যাসটা ছাড়ি, এই দুইটা গ্যাসের পরিবহন কিভাবে হয় রক্তে, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ অক্সিজেন গ্যাস আমরা নেই, কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা ছাড়ি, তো এই দুইটা গ্যাস রক্তে কিভাবে পরিবাহিত হয়, এইটার নাম হলো গ্যাসীয় পরিবহন। তো রক্তে কেন পরিবাহিত হয় এইটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি। যদি আমরা একটা হিউম্যান বডি আঁকাই, বললাম যে এইদিক দিয়ে হাত আছে, এইদিকে আরেক হাত আছে, এইটা হলো মেইন বডি, নিচে পা আছে। এই তো বডির মাঝ বরাবর আছে আমাদের ফুসফুস, আর ফুসফুসের মধ্যে আছে বায়ুথলি বা অ্যালভিওলাস। তো বায়ুথলিটা আমরা এইদিকে অনেক ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বায়ুথলি আছে, 70 কোটিরও বেশি। তো আমরা বোঝার সুবিধার জন্য একটা বায়ুথলি চিন্তা করি একটু বড় করে, যে এই জায়গাটায় হয়তো একটা বায়ুথলি আছে, ফুসফুসের মধ্যে বায়ুথলি। আর বায়ুথলির সাইড দিয়ে থাকে কৈশিক জালিকা, এই দিক দিয়ে কৈশিক জালিকা আছে ধরলাম। তো কৈশিক জালিকাগুলো কি করে, কৈশিক জালিকার মাধ্যমেই আমাদের কোষ থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেইটা রক্তের মাধ্যমে কৈশিক জালিকা দিয়ে এসে, যেহেতু বায়ুথলির সাইডে বা বায়ুথলির চারদিক দিয়ে কৈশিক জালিকা দিয়ে আবৃত থাকে, সেই কৈশিক জালিকা থেকে বায়ুথলির সাথে ওই কার্বন ডাই অক্সাইডটা আর বায়ুথলির অক্সিজেনটা বিনিময় হয়। অর্থাৎ ফুসফুসের বায়ুথলি এবং কৈশিক জালিকার মধ্যেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। কেন বিনিময় হয়? যখন আমরা প্রশ্বাস নেই তখন আমরা অক্সিজেন নিচ্ছি, তো সেই অক্সিজেনটা বায়ুথলিতে চলে আসে, ফলে তখন বায়ুথলির বাতাসে অক্সিজেনের চাপ হয় বেশি। অক্সিজেনের চাপ হয় 107 মিলিমিটার পারদ, আর কার্বন ডাই অক্সাইডের চাপ হয় 40 মিলিমিটার পারদ, মানে যে বাতাসটা আমরা নেই সেই বাতাসে। আর একই সময়ে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় শ্বসনের ফলে, সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যখন বায়ুথলির সাইডে আসে কৈশিক জালিকার মধ্যে দিয়ে, ওটা তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে বেশি এই রক্তটায়। কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 46 মিলিমিটার পারদ, আর অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার পারদ। তাহলে কি দেখতে পার না যে কৈশিক জালিকার রক্তে অক্সিজেনের চাপ কম আর বায়ুথলিতে অক্সিজেনের চাপ বেশি। অক্সিজেনের চাপ বায়ুথলিতে বেশি আর কৈশিক জালিকার রক্তে অক্সিজেনের চাপ কম। আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে উল্টা ঘটনা, যেহেতু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তই আসে মেইনলি, তাই কার্বন ডাই অক্সাইডের চাপ কৈশিক জালিকার রক্তে বেশি আর বায়ুথলিতে কম। ফলে কার্বন ডাই অক্সাইড যেহেতু চাপ কৈশিক জালিকায় বেশি, চাপ সমান করার জন্য ব্যাপন প্রক্রিয়ায় বায়ুথলিতে যাবে, আর বায়ুথলিতে যেহেতু অক্সিজেনের চাপ বেশি, এই চাপের সমতার জন্য অক্সিজেন কৈশিক জালিকায় চলে আসবে বায়ুথলি থেকে। তাইলে কি দাঁড়ালো, যে অক্সিজেনের চাপ বায়ুথলিতে বেশি হয় আর কৈশিক জালিকার রক্তে তুলনামূলক কম হয়, বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকায় আসবে, আর কৈশিক জালিকা থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুথলিতে যাবে। কেননা বায়ুথলিতে আমরা প্রশ্বাস নেই সেই সময় বাতাসের চাপে কার্বন ডাই অক্সাইডের চাপ কম থাকে। তো এই কারণে আমাদের অক্সিজেন বায়ুথলি থেকে রক্তে আসে কৈশিক জালিকার রক্তে, আর কৈশিক জালিকার রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুথলিতে যায়। পরবর্তীতে আমরা আবার নিঃশ্বাসের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিই, আর এই অক্সিজেনটা কোষে চলে যায়, গিয়ে আমাদের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। তো এইভাবে আমাদের গ্যাসীয় বিনিময়টা হয় আর কি। এইবার যে
অক্সিজেনটা বায়ুথলি থেকে আমাদের কৈশিক জালিকায় যায়, গিয়ে সেই কৈশিক জালিকার মাধ্যমে আমাদের দেহের সব কোষে ছড়ায় পড়ে, গিয়ে শক্তি উৎপন্ন করে, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার কোষ থেকে আমাদের ফুসফুসে চলে আসে, এসে বের হয়, বাইরে বের হয়ে যায়। তো অক্সিজেনটা বিভিন্ন কোষে চলে যাচ্ছে রক্তের মাধ্যমে, আবার রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে উৎপাদিত ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড সেটা বায়ুথলিতে ফিরে আসে। তো তার মানে রক্তই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাই পরিবহন করে। তো কিভাবে রক্তে অক্সিজেন পরিবহন হয় সেইটা এখন আমরা দেখে নেই। তাইলে অক্সিজেন পরিবহন, অক্সিজেন পরিবহন দুই ভাবে হয়। এক নম্বর হলো ভৌত দ্রবণ রূপে অক্সিজেন পরিবহন। মানে কি, রক্তের মধ্যে সাধারণত প্রতি 100 মিলিলিটার রক্তে বা রক্তরসে 0.2 ml বা 0.2 মিলিলিটার অক্সিজেন দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়, অর্থাৎ ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আর আরেকটা কি হতে পারে অক্সিজেন পরিবহন, সেটা হলো রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগ রূপে কিভাবে পরিবাহিত হয়? আমাদের রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটা রঞ্জক পদার্থ থাকে। সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যৌগ গঠন করার মাধ্যমে পরিবাহিত হয়। তো কিভাবে যৌগ গঠন করে? একটা বিক্রিয়া হবে নিশ্চয়ই, যেহেতু একসাথে যৌগ গঠন করতেছে। তো বিক্রিয়াটা কিভাবে হয়? হিমোগ্লোবিন সাধারণত 4 যদি একটা মৌল, তো হিমোগ্লোবিন 4 যদি মৌল, সেজন্য এইভাবে লেখা হয় HB4, অর্থাৎ 4টা হিমোগ্লোবিন একসাথে থাকে। আর এর সাথে যুক্ত হয় 4টা অক্সিজেন, যুক্ত হয়ে তৈরি হয় 4 অণু অক্সি হিমোগ্লোবিন। এই দেখো, হিমোগ্লোবিন আর অক্সিজেন এক হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তো হিমোগ্লোবিন 4 যদি, অক্সিজেন 2 যদি, সেজন্য HbO2 এইভাবে যৌগ গঠিত হয়। মানে এই ধরো হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের 4টা যোজনী বা 4টা হাত, আর এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, অক্সিজেনের 2টা করে করে হাত। তো এই জন্য একটা হিমোগ্লোবিনের সাথে 2টা করে অক্সিজেন যুক্ত হয়ে 4HbO2 মানে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিন যৌগটা আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং পরবর্তীতে আবার অক্সি হিমোগ্লোবিন ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়, আর সেই অক্সিজেনটা ওই আমাদের কোষে দিয়ে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তো এইভাবে হয় ভৌত দ্রবণ রূপে, না হলে রাসায়নিক যৌগ রূপে, এই দুইভাবে অক্সিজেন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তো এইবার আমরা দেখে নেব কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন আবার 3 ভাবে হয়। তো এক নম্বর যেটা, সেটা একই রকম ভৌত দ্রবণ রূপে। তো ভৌত দ্রবণ রূপে কিভাবে পরিবাহিত হয়? সাধারণত 5% কার্বন ডাইঅক্সাইড ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, 5%। তো যেহেতু ভৌত দ্রবণ রূপে, তার মানে অক্সিজেনটা রক্তরসে গিয়ে, কার্বন ডাইঅক্সাইডটা একটু আগে যেরকম অক্সিজেন দেখলাম সেরকমই রক্তরসে গিয়ে দ্রবীভূত হয়ে যায়। কিভাবে দ্রবীভূত হবে? রক্তরসের যে পানি আছে, সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। যে কার্বনিক অ্যাসিডটা সাধারণত আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় দেখি যে কার্বনিক অ্যাসিড, ওইটাই আমরা খাই, অর্থাৎ পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ। রক্তরসের যে পানি, এই পানিটা থেকে রক্তরসের ওই পানির সাথে আমাদের কোষে উৎপন্ন ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এখন এই বিক্রিয়াটা করার সময় একটা এনজাইম কাজ করে, এনজাইমটার নাম হলো কার্বনিক অ্যানহাইড্রেজ। এই এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে।
এরপর যদি আমরা খেয়াল করি কার্বন ডাই অক্সাইড পরিবহন আরেকভাবে হতে পারে, সেটা হলো কার্বমিনো যৌগ রূপে। কার্বমিনো যৌগ, এই নাম থেকেই বোঝা যাচ্ছে কার্বমিনো মানে কার্বন থাকবে আর অ্যামিনো বা অ্যামিনো মূলক থাকবে। অ্যামিনো মূলক মানে হলো NH2, এইটা অ্যামিনো। তো কার্বন আর অ্যামিনো মিলে কার্বমিনো যৌগ হয়। তো কিভাবে হবে? ওই যে আমাদের সেই হিমোগ্লোবিন 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 এখানেও আবার কথা আছে। হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিনে আবার দুইটা অংশ, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। তো হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন মিলে হয়, এই গ্লোবিন অংশটা হলো প্রোটিন অংশ, হিমোগ্লোবিনের প্রোটিন। তো যেহেতু প্রোটিন প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, তাই এই প্রোটিনের মধ্যেই অ্যামিনো মূলক থাকে, মানে NH2 এই মূলক থাকে। তো এই অ্যামিনো মূলকের সাথে ওই কার্বন ডাই অক্সাইড আমাদের কোষে যেটা উৎপন্ন হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডটা এই অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে কার্বমিনো যৌগ তৈরি করে। এই কার্বমিনো যৌগটা আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তো কিভাবে সেই বিক্রিয়াটা যদি আমরা দেখি, এইটা হলো আমাদের হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে আছে অ্যামিনো মূলক। এই যে হিমোগ্লোবিনের সাথে আমরা একটা অ্যামিনো মূলক দেখালাম, আর এর সাথে যুক্ত হয় আমাদের কোষে উৎপাদিত ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড। এটা যখন যুক্ত হয়ে এইটুক পর্যন্ত একই থাকে, দুইটা হাইড্রোজেন জাস্ট এরকম সাধারণ অবস্থায় এরকম থাকে। তো এই COO কার্বন ডাই অক্সাইড মানে কি COO, তো এই COO গিয়ে এর সাথে লাগে, এইভাবে একটা যৌগ গঠিত হয়। বা এটা যদি একটু সাজায় লিখি আমরা, তাহলে এইভাবে লিখতে পারবো, অর্থাৎ একটা জৈব অ্যাসিড COOH, এই মূলকটা যুক্ত যৌগগুলোকে আমরা জৈব অ্যাসিড হিসাবে জানি। তো এইটাকে যদি আমরা সাজায় লিখি, তাহলে এই রকম লিখতে পারবো HBNH তো এই একটা কার্বমিনো যৌগ গঠিত হয়, যেটার নাম কার্বমিনো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আছে আর সাথে কার্বমিনো থাকে, তাই কার্বমিনো হিমোগ্লোবিন। এই কার্বমিনো হিমোগ্লোবিনটাই আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এছাড়া আমাদের যদি প্রোটিন হয়, হিমোগ্লোবিনের জায়গায় শুধু আছে ধরো প্রোটিন, তাহলে কি হবে? এটা প্রোটিন PR দিয়ে লিখলাম, প্রোটিনের আবার আছে অ্যামিনো গ্রুপ, এর সাথেও আমাদের ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে একইভাবে এইরকম ভাবে শুধু হিমোগ্লোবিনের জায়গায় প্রোটিন, তাহলে PRNHCOOH এইরকম হয়। তো এইটাকে বলা হয় কার্বমিনো প্রোটিন। কার্বমিনো হিমোগ্লোবিন আর কার্বমিনো প্রোটিন, এই দুই ধরনের কার্বমিনো যৌগ তৈরি করার মাধ্যমে এই কার্বমিনো যৌগটা আমাদের রক্তে পরিবাহিত হয়। কার্বমিনো যৌগর মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা আমাদের রক্তে পরিবাহিত হচ্ছে। তো মোট যে কার্বন ডাই অক্সাইড তার 27% মানে 27% এই কার্বমিনো যৌগ রূপে পরিবাহিত হয়। আর যেভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, লাস্ট পয়েন্ট, সেটা হলো বাইকার্বনেট যৌগ রূপে। বাইকার্বনেট যৌগ রূপে কিভাবে পরিবাহিত হয়? ওই যে আমরা একদম প্রথমে বলেছিলাম যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড সেইটা আমাদের রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে। রক্তরসের পানি আর কোষে উৎপন্ন ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো কার্বনিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, তো সব কার্বনিক অ্যাসিডই স্থিতিশীল হয় না, বেশিরভাগ কার্বনিক অ্যাসিডই ভেঙে যায়। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি করে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন আর HCO3- অর্থাৎ বাইকার্বনেট আয়ন। তো এই বাইকার্বনেট আয়নটা আবার আমাদের রক্তের যে যৌগ থাকে তার সাথে বিক্রিয়া করে। কিরকম?
আমাদের রক্ত রসে বা প্লাজমায়, রক্ত রসেরই আরেকটা নাম হলো প্লাজমা, রক্ত রস বা প্লাজমায় থাকে সোডিয়াম আয়ন। আর যদি রক্তকণিকায় যায়, লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকায় থাকে Ka+ অর্থাৎ পটাশিয়াম আয়ন। তো এই যে কার্বনিক অ্যাসিডটা বিয়োজনের মাধ্যমে বাইকার্বনেট আয়নটা তৈরি হয়েছিল, এই বাইকার্বনেট আয়নটা রক্ত রসে যদি আসে তাহলে এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, এই CO3-। আর যদি রক্তকণিকায় আসে তাহলে এই পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে, তাহলে রক্ত রসের ক্ষেত্রে NaHCO3 সংযোজন বিক্রিয়া, তাহলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। আর যদি রক্তকণিকায় হয় তাহলে KaHCO3 অর্থাৎ পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। তাহলে রক্ত রসে এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি করার মাধ্যমে পরিবাহিত হয়, আর রক্তকণিকার ক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হয়। এখন রক্ত রসে অর্থাৎ প্লাজমায় যে সোডিয়াম বাইকার্বনেট পরিবাহিত হয় আর রক্তকণিকায় পটাশিয়াম বাইকার্বনেট পরিবাহিত হয়, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো এটা কিভাবে সহজে মনে রাখতে পারো, তোমরা একটা ট্রিক বলে দেই। ফিজিক্সে পড়েছো পিএন জাংশন বা পিএন জাংশন ডায়োড, তাই তো? তো পিএন জাংশন ডায়োড এইটা শুধু মনে রাখবে যে পিএন, পি মানে কি প্লাজমা, আর এন মানে মনে রাখবা Na মানে সোডিয়াম। তাইলে মনে রাখতে পারো যে প্লাজমায় সোডিয়াম অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে প্লাজমা বা রক্ত রসে পরিবাহিত হয়, আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তো এইভাবে তো এবার আরেকটা টার্ম আছে ক্লোরাইড শিফট, সেটা কিভাবে হয়? তো আমাদের ক্লোরাইড শিফটটা কি যদি দেখতে যাই, ক্লোরাইড শিফটটা হলো আমাদের লোহিত রক্তকণিকায় কেবলই দেখলাম যে লোহিত রক্তকণিকায় পটাশিয়াম বাইকার্বনেট KaHCO3 এই রূপে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তো লোহিত রক্তকণিকার এই KaHCO3টা ভেঙে পটাশিয়াম আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি হয়। তো এই বাইকার্বনেট আয়নটা এখন আছে আমাদের লোহিত রক্তকণিকায়, মানে এই বিক্রিয়াটা হয় লোহিত কণিকায়, ধরলাম লোহিত রক্তকণিকা। তো এই যে বাইকার্বনেট আয়নটা তৈরি হয়, এর মধ্যে কিছু বাইকার্বনেট আয়ন লোহিত কণিকা থেকে বের হয়ে প্লাজমা বা রক্ত রসে চলে আসে। ধরলাম এই পাশে আছে প্লাজমা বা রক্ত রস। লোহিত রক্তকণিকায় বিক্রিয়ার ফলে যে বাইকার্বনেট আয়ন উৎপন্ন হয়, এই বাইকার্বনেট আয়নের মধ্যে কিছু আয়ন রক্ত রসে চলে আসে। যদি রক্ত রসে চলে আসে তাহলে কিন্তু এই পাশে যে মাইনাস আয়ন প্লাস আয়নগুলো আসতে পারে না, শুধু মাইনাস আয়ন অর্থাৎ বাইকার্বনেট আয়নটাই আসে। তো এরকম ভাবে যদি সব মাইনাস আয়নগুলো চলে আসে তাহলে কিন্তু লোহিত রক্তকণিকায় মাইনাস আয়নের ঘাটতি পড়ে যাবে। তো সেক্ষেত্রে কি করে, যে কয়টা এই মাইনাস অর্থাৎ বাইকার্বনেট আয়ন ঋণাত্মক আয়ন আসে, সেই কয়টা প্লাজমার ক্লোরিন আয়ন অর্থাৎ মাইনাস আরেকটা ঋণাত্মক আয়ন প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় চলে যায়, গিয়ে এই ব্যালেন্সটা করে, মানে যতগুলো ঋণাত্মক আয়ন লোহিত কণিকা থেকে প্লাজমায় আসবে ততগুলো ঋণাত্মক ক্লোরিন আয়ন এই শূন্যতাটা পূরণ করার জন্য প্লাজমা বা রক্তরস থেকে লোহিত কণিকায় যায়, গিয়ে এই K+ আর Cl- মিলে KCl গঠন করে। তো যে এই যে ক্লোরিনটা প্লাজমা বা রক্তরস থেকে লোহিত কণিকায় যাচ্ছে বা শিফট হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ক্লোরাইড শিফট। আর এই ক্লোরাইড শিফটটা আবিষ্কার করেছেন হ্যামবার্গার নামে একজন বিজ্ঞানী। তো সেজন্য তার নাম অনুসারে এই শিফটটাকে হ্যামবার্গার শিফট বলা হয়, অর্থাৎ হ্যামবার্গার বা ক্লোরাইড শিফট। তো বন্ধুরা,
এই পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাস ক্রিয়া এই অধ্যায়ের তৃতীয় লেকচারটা আজকে ছিল। এরপরে চতুর্থ লেকচারটা দিলেই হয়তো এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর এই লেকচারটা থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পরিশ্রম তোমরা উপকৃত হলেই সার্থক হবে, এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটা যাতে অন্য সবার উপকারে আসে সেজন্য তোমাদের পরিচিতজন বা বন্ধু বান্ধব সহপাঠী এদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যাতে সহজেই পেয়ে যাও বা আমরা নতুন কোনো ভিডিও ছাড়লেই পেয়ে যাও সেজন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারো। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।